জামাইজান, আমার শুধু আপনাকে কাছে চাই, খুব করে চাই। আপনি এভাবে আমার পাশে থাকবেন সব সময়। শ্রাবণ হিয়ার দিকে ভালো করে ঘুরে হিয়ার গালে হাত রেখে বলল, সব সময় পাশে থাকবো। হিয়া জাপটে জড়িয়ে ধরলো। শ্রাবণ হিয়ার চুলগুলো মেলে দিতে দিতে বলল, এইবারই শেষ, এরপরে আমাকে বাঁচাতে এভাবে নিজেকে উপস্থাপন করার দরকার নেই। যদি এরকম কিছু দেখি তাহলে তুলে আছাড় মারবো। হিয়া হেসে বলল, আপনি আছাড় মারলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দেব, তখন কোথায় যাবেন? শ্রাবণ শয়তানি করে বলল, আমি আমার শ্বশুরের কাছে চলে যাব, শোধবোধ। হিয়ার কথার মাঝে শ্রাবণ হিয়ার ব্লাউজের ফিতার দিকে তাকালো। ফিতাটা ভালো করে বাঁধেনি। শ্রাবণ আলগোছে বেঁধে দিতে লাগলো। ঘাড়ে শ্রাবণের হাতের স্পর্শ পেতেই হিয়া নড়ে চড়ে শ্রাবণের বুক থেকে উঠতে চাইল, কিন্তু শ্রাবণ আরো শক্ত করে হিয়াকে ধরে নিজের বুকেই রেখে দিল। শ্রাবণ হিয়ার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু খেলো। পরপর কয়েকটা চুমু খেলো। হিয়া শ্রাবণের টি শার্ট আরো শক্ত করে খামচে ধরলো। পায়ের পাতা শিরশির করে উঠল। এই এক নতুন অনুভূতি, যা আগে কখনো হয়নি। মিনিট পাঁচেক পর তৌকির চৌধুরী এলেন। রুমের ভেতর থেকে ডাকলেন শ্রাবণকে। শ্রাবণ, রুমে আছো কি? শ্রাবণ হিয়াকে ছেড়ে দিল। শ্রাবণের মুখ পানে তাকাতেই হিয়া লজ্জায় লাল হয়ে গেল। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে একটু ঘুমাও, আমার ফিরতে দেরি হবে। এখন যাব মামার সাথে কথা বলতে, আর তোমাদের বাসায়ও যাব আঙ্কেলের সাথে কথা বলতে। আবার ওখান থেকে যেতে হবে মিরাজের ড্রাইভারের বাসায়। ফিরতে অনেক রাত হবে, আর রাতে ফোনটা কাছে রেখো। হিয়া মাথা নাড়িয়ে শ্রাবণের সাথে সাথে রুমের দরজা পর্যন্ত এলো। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, ওকে। আর কিছু দরকার হলে কল দিও। আচ্ছা। শ্রাবণ তৌকির চৌধুরীর সাথে চলে এলো। নিচে নেমে তার মাকে বলল, আম্মু, হিয়াকে দেখো, আমি আসছি। সাবিহা চৌধুরী বললেন, ঠিক আছে, সাবধানে যেও। পরের দিন। আজ এক বাবা তার মেয়েকে বাঁচাতে কোর্টে হাজির। কালকে এখান থেকে সেখানে কত জায়গায় দৌড়ঝাঁপ দিলেন শুধু মেয়ের জন্য। বারবার কান্নায় ভেঙে পড়ছেন। এখন হিয়ার কথাগুলো ভীষণ করে মনে পড়ছে। হিয়া বারবার বলেছিল, বাবা, আমি যদি কোনোদিন কোনো ভুল করি, জেলে যাই, তুমি কিন্তু ছাড়িয়ে আনবা আমাকে। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই দিনটা এলো। হিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হামিদ শিকদার জজের সাথে কথা বলার পারমিশন নিয়ে কথা বলতে গিয়েও আবার এসে নিজ জায়গায় বসে পড়লেন। সবার আড়ালে টিস্যু দিয়ে চোখ মুছলেন। নিজের মেয়ে দোষ না করেও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দেখে তার খুব কষ্ট হচ্ছে। তিনি মনকে শক্ত করে আবার উঠে দাঁড়ালেন। হিয়া তার বাবাকে দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদাত হোসেন আর শ্রাবণের কথা অনুযায়ী হিয়া কোর্টে বলল, মিরাজ ওদের ওপর হামলা করেছিল, সবাই পালিয়ে গেলেও মিরাজ পালায়নি। এমনকি মিরাজ ওকে বাজে বাজে কথা বলেছে, এই কথাও হিয়া বলেছে। আর ওর সম্মান বাঁচাতে এবং হাজবেন্ডকে বাঁচাতে মিরাজের ওপর ছুরিকাঘাত করেছিল। আর পুলিশকেও বলেছে ওই মেরেছিল। এতে ওর দোষ কোথায়? ওর সম্মান রক্ষার্থে এমন করেছে। কোর্টের সব ঝামেলা শেষ হলো। সবশেষে শাহাদাত হোসেন, শ্রাবণ আর হামিদ শিকদারের এত প্রচেষ্টার ফলে হিয়া নির্দোষ প্রমাণিত হলো। কোর্ট থেকে বের হলো সবাই। হিয়া এক কোণে দাঁড়িয়ে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। হামিদ শিকদার কোনো কথা বলতে পারছেন না, তিনি অঝরে কাঁদছেন। হঠাৎ শ্রাবণের চোখে চোখ পড়ল মনির সাহেবের দিকে। তিনি নিজে এগিয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালেন। শ্রাবণকে বললেন, তুমি আমার ছেলেকে মেরে বড্ড ভুল করলে না তো শ্রাবণ? শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, বেশ করেছি মেরে। যদি আপনাদের বাপ ছেলেকে একসাথে মারতে পারতাম তাহলে মনের জ্বালা মিটত। শ্রাবণের কথা শেষ হতেই তৌকির চৌধুরী শ্রাবণকে ধরে নিয়ে গেলেন। শ্রাবণ যেতে যেতে তাকে উদ্দেশ্য করে বলল, নেক্সট বার যদি আমার ফ্যামিলির উপরে কিছু করেছেন তাহলে ভুলে যাব আপনি আমার বড়। মনির সাহেব রেগে চলে গেলেন। শ্রাবণরাও সবাই বাড়ি ফিরে এলো। রাতে হিয়া সাবিহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। সব ঝামেলা শেষ হওয়ার পরে হিয়ার মনে আবারও আগের মতো খুশি চলে এলো। শ্রাবণ বাইরে থেকে ফিরে এলো, সাথে কাব্যও চলে এলো। কাব্যকে এই 2 দিন অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। কাব্যকে কোনো ঝামেলার মধ্যে ইনভলভ করতে চায় না কেউই। এমনি চারদিকে শত্রুর অভাব নেই, তাই এই ঝামেলার জন্য কাব্যকে দূরে রেখেছে। কাব্য এসে প্রথমে হিয়া আর সাবিহা চৌধুরীর সাথে কথা বলল, এরপর ফ্রেশ হতে চলে গেল। শ্রাবণও হিয়াকে নিয়ে রুমে চলে এলো। হিয়া এসে বিছানায় বসলো। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। হিয়া টুকটাক কথা বলার তালে তালে শ্রাবণকে বলল, আচ্ছা, আপনি না বলতে চেয়েছিলেন মিরাজ আপনাকে মেরেছিল কেন? এখন বলুন। শ্রাবণ পেছনে ঘুরল না, আয়নার দিকে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে অবলীলায় বলে দিল, একটা মেয়েকে ভালোবাসতাম বলে। শ্রাবণ যখন বলল আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম বলে মিরাজ মেরেছিল, সেটা হিয়ার বিশ্বাস হলো না। আবারও জিজ্ঞাসা করলো, মজা করছেন নাকি? শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, মোটেও মজা করছি না, সত্যি। হিয়ার রাগ উঠে গেল। ভাবতে লাগলো, এতদিনে শুনছে কি, তাও আবার সত্যি। তাহলে শ্রাবণ কি ওকে ভালোবাসে না? হিয়ার মুখ নিমিষেই কালো হয়ে গেল, কান্নাও পাচ্ছে। তবু শ্রাবণের সামনে প্রকাশ না করে মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, ভালোবাসে? কই, দেখলাম না তো সে আপনাকে পুলিশের কাছ থেকে বাঁচাতে এসছে। শ্রাবণ হাসলো। হিয়ার পাশে বসে বলল, তুমি তো আমায় ভালোবাসো, সে আসার দরকার কি? হিয়া বিছানা থেকে নেমে রাগে হনহন করে চলে যেতে যেতে বলে উঠল, এখন আসছে দরকার অদরকার বোঝাতে। একজনের জন্য মার খাবে, আবার বলবে ভালোবেসেছিল, এখন আবার বলছে তুমি তো আমায় ভালোবাসো। ঢং দেখলে বাঁচি না।
আসবো না আর এই ঘরে, থাকুন আপনার ভালোবাসা নিয়ে। হিয়ার যাওয়ার পানে তাকিয়ে শ্রাবণ হাসলো, বিড়বিড় করে বলল, বাব্বাহ, এত জেলাসি! আবার দেখি ম্যাডাম রেগে যেতেও পারে। হিয়া হনহন করে নিচে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। ড্রয়িং রুমে কেউ নেই, কাব্য গিয়েছে ফ্রেশ হতে, আর সাবিহা চৌধুরী চলে গেছে রুমে। হিয়া শ্রাবণের কথাগুলো ভাবতে ভাবতে কাঁদছে। কেউ দেখার ভয়ে আবার সাথে সাথে চোখও মুছে ফেলছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে হিয়াকে দেখতে দেখতে ডাইনিং টেবিলে চলে গেলেন। কাব্যর জন্য খাবার বাড়লেন। কাব্য এসে খাবার টেবিলে বসলো। সাবিহা চৌধুরী দাঁড়িয়ে রইলেন। কাব্য বলল, আম্মু, আমি খেয়ে নেব, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আর যা লাগবে নিয়ে নিস। আচ্ছা। সাবিহা চৌধুরী সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন। হিয়া কি যেন ভেবে ওপরে চলে আসলো। সাবিহা চৌধুরী রুমের সামনে এসে দাঁড়ালো। আজকে তার শাশুড়ির ঘরেই ঘুমাবে, যাবে না ওই শ্রাবণের ঘরে। খুব রাগ করেছে। এই রাগ সহজে ভাঙার নয়। হিয়া সাবিহা চৌধুরী রুমে ঢোকার আগে বলল, মা, আসবো? আরে হিয়া, যে এসো এসো, এতে বলার কি আছে? হিয়া সোজা তার কাছে গিয়ে বিছানায় বসলো। সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করেই বসলেন, হিয়া, মা, কিছু হয়েছে? মা, আজকে আপনার কাছে থাকি? সাবিহা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে, থাকো। তোমার বাবা না হয় অন্য রুমে থাকবে। হিয়া নিজেই বলে উঠল, আপনার ছেলের সাথে রাগ করে এসেছি, যাব না ওনার রুমে, থাকুক একা একা। সাবিহা চৌধুরী মুস্কি হেসে বললেন, ঠিক আছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। এই 2 রাতে তো মনে হয় চিন্তায় ঘুমাতেই পারোনি। হিয়া মাথা নাড়িয়ে চুপচাপ বিছানায় একপাশে শুয়ে পড়ল। সাবিহা চৌধুরী ওয়াশরুমে চলে গেলেন। নিচে কাব্য বসে বসে টিভি দেখছিল। শ্রাবণ নিচে আসে। এগিয়ে এসে কাব্যর পেছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই লাইটারটা দে তো। কাব্য তালে তালে পকেট থেকে লাইটার বের করে দিয়ে বলে উঠল, এই নাও। পরক্ষণেই কাব্যর মাথায় আসে সে কি করে বসলো। তালে তালে তার বড় ভাইকে সে লাইটার দিয়েছে। কাব্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো শ্রাবণ রাগী চোখে তাকিয়ে আছে। কাব্য পট করে লাইটারটা নিয়ে পকেটে ভরে বলল, ভাইয়া, কি যেন বলছিলে? বয়স কত তোর? 22+। এখনই লাইটার পকেটে নিয়ে ঘুরিস? আবার কি হসপিটালে যাওয়ার শখ হয়েছে? কাব্য মাথা নাড়িয়ে বলে উঠল, না না, আর রাখবো না। শ্রাবণ কাটকাট গলায় বলে উঠল, লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি দেখেছি তবে তোকে হসপিটালে পাঠাতে 2 বার ভাববো না। আর হবে না ভাইয়া। এবার বল, তোর ভাবিকে দেখেছিস? ওপরেই তো গেল। শ্রাবণ কপাল কুচকালো। ওপরে গেলে তো রুমেই যাবে, রুমে তো যায়নি। আর ছাদও তো খোলা নেই, তাহলে যাবে কোথায়? নাকি অন্য কোনো রুমে? শ্রাবণ বলল, কই, আমি তো দেখলাম না, আমার রুমেও তো যায়নি। তাহলে কোথায় যাবে? ছাদ তো আর এত রাতে খোলা থাকে না। আম্মুর রুমে গিয়েছে কি? না, আম্মু তো ঘুমিয়ে পড়বে বলে চলে গেল। ওখানে ভাবি গিয়ে কি করবে? তাহলে যাবে কোথায়? দেখো, আশেপাশে আছে হয়তো। শ্রাবণ পুনরায় আবারও সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে চলে আসে। এর মাঝে আবার অফিসের ম্যানেজার কল দেয়। শ্রাবণ তার সাথেই কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়েন। তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এসে রুমে ঢুকলেন, কিন্তু সাবিহা চৌধুরীর পাশে হিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু বললেন না। সোজা ওয়াশরুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে বের হতেই সাবিহা চৌধুরী বলে উঠলেন, শ্রাবণের বাবা, আজ হিয়া আমার সাথে থাকবে, তুমি একটু অন্য রুমে ম্যানেজ করে নাও। তৌকির চৌধুরী হেসে বললেন, হিয়া থাকছে তো ভালো কথা, তাহলে ওকে নিয়ে থাকো, আমি অন্য রুমে যাচ্ছি। তৌকির চৌধুরী রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে চলে গেলেন। সাবিহা চৌধুরী হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। হিয়া কখন ঘুমিয়ে পড়েছে বলা মুশকিল। এদিকে তৌকির চৌধুরী অন্য রুমে আর গেলেন না, কাব্য রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কাব্য মাত্রই এসে শুয়েছে। তৌকির চৌধুরী এসে বললেন, কাব্য, হ্যাঁ বলো, আজকে রাতটা কি তোমার সাথে বেড শেয়ার করে থাকতে পারবো? আরে এসো, বলার কি আছে? না, তবুও বললাম। তৌকির চৌধুরী কাব্যর পাশে শুয়ে বলে উঠলেন, হিয়া তোমার আম্মুর সাথে ঘুমিয়েছে, তাই অন্য রুমে থাকতে গিয়েছিলাম, কিন্তু অন্য রুমে একা একা লাগছিল বলে যাইনি, তাই চলে এলাম। ও, আর ভাইয়া মনে হয় ভাবিকে খুঁজছে। খুঁজছে? দাঁড়াও, আমি বলে আসি। তৌকির চৌধুরী কাব্যর হাত ধরে বলে উঠলেন, আরে বলার দরকার নেই, ও একটু খুঁজে বেড়াক। কিন্তু বাবা, আরে শুয়ে পড়ো তো, আর কয়েক মাস পরে থেকে কিন্তু তোমাকে অফিসে ঢুকিয়ে দেব। ঠিক আছে। এদিকে হিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণের মেজাজ খারাপের থেকেও খারাপ হয়ে উঠেছে। মায়ের রুমেও গিয়েছিল, দেখলো তার মা লাইট নিভিয়ে শুয়ে পড়েছে, তাই শ্রাবণ নিচে চলে এলো। ড্রয়িং রুমে এসে একের পর এক কাচের জিনিসগুলো ভেঙে ফেলছে। সাবিহা চৌধুরী শুনতে পেলেন, কিন্তু কিছু আঁচ করতে পারলেন না। তিনি উঠতে চাইলেন, কিন্তু হিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে বলে উঠতে পারলেন না। শ্রাবণ রাগে গটগট করে পা ফেলে ওপরে চলে এলো। শব্দ করে কাব্যর রুম খুলে ভেতরে চলে এলো। তৌকির চৌধুরী আর কাব্য উঠে বসলো। কাব্য সাথে সাথে বলে উঠলো, ভাইয়া, ভাবি আম্মুর রুমে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলে উঠলো, এই, জানিস যখন এখন বলছিস কেন? আসলে বাবা মাত্র বলল। শ্রাবণ কোনো কথা না বলে রুমের দরজা খোলা রেখেই চলে গেল। কাব্য বিছানা থেকে নেমে দরজা লাগাতে গেল, কিন্তু মনে মনে ইচ্ছা জাগলো শ্রাবণের রাগটা দেখতে। কাব্য রুম থেকে বেরিয়ে তার আম্মুর রুমের দিকে চলে গেল। শ্রাবণ তার আম্মুর রুমে এসে দরজা খুলে লাইট জ্বালিয়ে দিল। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ, কি হয়েছে? কিছু হয়নি। আর হিয়া এখানে এলো, ওকে এখানে রাখলে কেন? হিয়া বলল তো যে তোমার সাথে রাগ করে এসেছে, আর আবদার করে বসলো যে আমার সাথে থাকবে। শ্রাবণ হিয়ার ওপর থেকে চাদর সরিয়ে দিল, এরপরে আলগোসে পাজা কোলে তুলে নিয়ে বের হয়ে গেল। সাবিহা চৌধুরী পেছন থেকে বলে উঠলেন, ওকে বকাঝকা করো না। শ্রাবণ দাঁত কিরমির করে বলে উঠল, বকাঝকা করবো না, ঠাস করে আছাড় মারবো।
কাব্য এই কথা শুনে বলে উঠল, ভাইয়া ভাবি বুঝতে পারেনি, কিছু বলো না। শ্রাবণ অগ্নিকণ্ঠে বলে উঠল, আজ কিছু না বলে প্রতিদিনই এমন করবে, এমন শিক্ষা দেব পরে আর রুম থেকে বেরোনোর সাহস পাবে না। কাব্য আর কিচ্ছু বলল না। শ্রাবণ হিয়াকে নিয়ে চলে গেল। রুমে এসে হিয়াকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া আরো আরাম করে শ্রাবণকে ধরে রইল। শ্রাবণ ওয়াশরুমে এসে পানি ভর্তি বাথটাবে হিয়াকে শুয়ে দিল। হিয়া পানির স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠল। সাথে সাথে উঠে বসে বলল, কি করলেন এটা? আমি না ঘুমিয়েছিলাম মায়ের ঘরে, আমি নিয়ে এসেছি, এভাবে পানিতে ফেললেন কেন? এটা তোমার শাস্তি। হিয়া নাক মুখ কুচকে বলে উঠল, অসভ্য লোক, বজ্জাত লোক, খচ্চর লোক, জীবনেও বউ পাবেন না। কালকে সকালে সবাইকে বলে দেব আপনি আমাকে পানিতে চুবিয়ে মারতে চেয়েছিলেন। শ্রাবণ বাঁকা হেসে হিয়ার থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল আর বলল, অসভ্য লোকের অসভ্য কাজ দেখাবো এখন। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, যা ইচ্ছে তাই দেখান, তবু আপনার সাথে থাকবো না। শ্রাবণ উঠে ওয়াশরুমের সব টাওয়াল নিয়ে রুমে চলে গেল। এরপরে ওয়াশরুমের দরজা লক করে বিছানায় এসে বসলো। উচ্চ কণ্ঠে বলে উঠল, ভেজা কাপড়ে থাকো, দেখি কতক্ষণ থাকতে পারো, আমিও দেখি তোমার জেদ কত দূর। উপস, ভুল হলো বৌজান, বলা উচিত তাহসির চৌধুরী শ্রাবণের ওয়াইফের দম কতটুকু। হিয়া রাগে ওয়াশরুমের দরজা হাত দিয়ে বাড়ি মেরে বলল, যাব না আপনার কাছে।